সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। টিআইআর টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম সপ্তাহের এইচএসসি 2022 সালের শিক্ষার্থীদের জন্য আপডেট অ্যাসাইনমেন্টের একটি উত্তরপত্র। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এইচএসসি পরীক্ষা 2022 সালে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে যে অ্যাসাইনমেন্ট এসেছে বিষয় কোড হলো 110 এবং শিরোনাম হলো বাংলাদেশের শিল্প কাঠামো। এই শিরোনামের উপর ভিত্তি করে আপনাকে উত্তর প্রদান করতে হবে। প্রথমত হচ্ছে বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাসকরণের ব্যাখ্যা, তারপর আপনাকে আনসার করতে হবে রপ্তানিমুখী শিল্পের তালিকা প্রস্তুতকরণ, তারপর হলো সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্পায়নের সরকারি নীতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নের উত্তর সমাধান করব, আপনাদের জন্য তৈরি করে রেখেছি। সরাসরি চলে যাব উত্তরে। অ্যাসাইনমেন্টের শিরোনাম বাংলাদেশের শিল্প কাঠামো। প্রথম প্রশ্নটি হলো বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটির উত্তর এখানে আমি আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্পের অবস্থান, ভূমিকা। বাংলাদেশের শিল্প কাঠামোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের শিল্প খাতে 5টি উপখাত রয়েছে: বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প। নিম্নে বাংলাদেশের শিল্প খাতে এই 3 ধরনের শিল্পের অবস্থান ও এদের পার্থক্য সমূহ আলোচনা করা হলো। 1. বৃহৎ শিল্প। বাংলাদেশ শিল্প আইন অনুযায়ী যে শিল্প কারখানা 230 জনের অধিক শ্রমিক কাজ করে তাকে বৃহৎ শিল্প বলে। অন্যদিকে দেশের 2005 সনের শিল্পনীতিতে যে সমস্ত শিল্পের জমি এবং স্থায়ী ভবন ব্যতি রেখে অন্যান্য মোট স্থায়ী বিনিয়োগ 10 কোটি টাকার বেশি তাদেরকে বৃহদায়তন শিল্প বলা হয়েছে। বৃহৎ শিল্প কারখানায় দক্ষ শ্রমিক, প্রচুর মূলধন ও জটিল যন্ত্রপাতির সাহায্যে বিপুল পরিমাণে দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয়। মাঝারি শিল্প। 2005 সনের শিল্পনীতিতে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের জমি এবং স্থায়ী ভবন ব্যতি রেখে অন্যান্য মোট স্থায়ী বিনিয়োগ অনূর্ধ্ব 1.50 কোটি টাকা হতে 10 কোটি টাকা, সেগুলোকে ক্ষুদ্র শিল্প বলা হয়। সিরামিক, অটোমোবাইল সহ হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, কোল্ড স্টোরেজ, ফার্নিচার ইত্যাদি হচ্ছে মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। 3 নম্বর হলো ক্ষুদ্র শিল্প। বাংলাদেশের শিল্প আইন অনুযায়ী যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগ পরিমাণ অনূর্ধ্ব 10 লক্ষ টাকা সেগুলোকে ক্ষুদ্র শিল্প বলা হয়। 2005 সনের শিল্পনীতি অনুযায়ী যে সব শিল্প প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতি রেখে অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য বা প্রতিস্থাপন ব্যয় অনধিক 1.50 কোটি টাকা সেগুলোকে ক্ষুদ্র শিল্প বলা হয়। ছোট ছোট ফ্যাক্টরিতে ক্ষুদ্র শিল্পের কাজ চলে এবং সেখানে হালকা যন্ত্রপাতি ও বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়। শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, দেশলাই শিল্প ইত্যাদি বাংলাদেশের ক্ষুদ্র শিল্পের উদাহরণ। অতি ক্ষুদ্র শিল্প। ব্যক্তিগত অথবা অংশীদারি কিংবা সমবায় মালিকানার ভিত্তিতে সাধারণ যন্ত্রপাতির সাহায্যে যে শিল্প পরিচালিত হয় তাকে মাইক্রো অথবা অতি ক্ষুদ্র শিল্প বলা হয়। কুটির শিল্প সাধারণত মালিকের গ্রামে স্থাপিত হয় এবং পরিবারের সদস্যদের সাহায্যে এর উৎপাদন কাজ পরিচালিত হয়। বাংলাদেশ সরকারের 1989 সনের শিল্পনীতিতে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগ পরিমাণ অনূর্ধ্ব 5 লক্ষ টাকা সেগুলোকে কুটির শিল্প বলে। হস্তচালিত তাঁত শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, মৃৎশিল্প, বাঁশ ও বেত শিল্প, কাষ্ঠ শিল্প, বিড়ি শিল্প প্রভৃতি আমাদের কুটির শিল্পের উদাহরণ। 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা এখন সমাধান করব। আগে দেখে আসি প্রশ্নটি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে রপ্তানিমুখী শিল্পের তালিকা প্রস্তুতকরণ। এর উত্তর হলো আন্তর্জাতিক বাজারে বিক্রয়যোগ্য দ্রব্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য যে শিল্প গড়ে ওঠে বা গড়ে তোলা হয় তাকে রপ্তানিমুখী শিল্প বলে। যে সকল শিল্প বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় তার তালিকা প্রস্তুত করা হলো। প্রথমত হলো পাট শিল্প। বাংলাদেশে বর্তমানে 77টি পাট কল আছে। এর মধ্যে 40টি সরকারি খাতে এবং 37টি ব্যক্তিগত খাতে। এই পাট কলগুলোতে মোট 1,45,000 স্থায়ী শ্রমিক কাজ করে। বর্তমানে বছরে প্রায় 4 লক্ষ মেট্রিক টন পাটজাত দ্রব্য উৎপাদিত হয় এবং এর প্রায় 85 ভাগই বিদেশে রপ্তানি করা হয়। পাটকলগুলোতে চটথলে, দড়ি, কার্পেট, পর্দার কাপড়, জিট প্লাস্টিকের আসবাবপত্র ইত্যাদি উৎপাদিত হয়। পাট থেকে মোটা সুতা, কাগজ ইত্যাদি তৈরির চেষ্টা চলছে, তবে তা এখনো বাণিজ্যিকভাবে সফল হয়নি। পাটজাত দ্রব্য থেকে দেশের রপ্তানি 8% 8 ভাগ আসে। তারপর হলো বস্ত্র শিল্প। বস্ত্র শিল্পের 4টি অংশ: সুতা উৎপাদন, বস্ত্র উৎপাদন, রংকরণ ও প্রিন্টিং এবং তৈরি পোশাক। বিভিন্ন পর্যায়ের সমস্যার মধ্যে বিভিন্নতা রয়েছে এবং সমাধানের মধ্যে এজন্য পার্থক্য রয়েছে।
বাংলাদেশের সাম্প্রতিককালে সুতা উৎপাদনের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। 1989 থেকে 92 সালে বাংলাদেশে 59.8 মিলিয়ন কেজি সুতা উৎপাদিত হয়। 1996 থেকে 97 সালে তা বেড়ে দাঁড়ায় 109.9 মিলিয়ন কেজিতে। এতদ সত্ত্বেও বাংলাদেশ সুতা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। মোটা চাহিদার শতকরা 40% সুতা দেশে উৎপাদিত হয়, অবশিষ্ট সুতা আমদানি করা হয়। বাংলাদেশের সাম্প্রতিককালে বস্ত্র উৎপাদনের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে, তবে এই সময়ে রাষ্ট্রীয় খাতে পরিচালিত বৃহদায়তন মিলগুলো উৎপাদন হ্রাস পেয়েছে। উৎপাদন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তা দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে সক্ষম নয়। দ্বিতীয়ত, দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের চাহিদা আংশিকভাবে পূরণ। বস্ত্র উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ নয় বিধায় বাংলাদেশ বিপুল পরিমাণে বস্ত্র আমদানি করে। বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য 2 থেকে 3 বিলিয়ন গজ বস্ত্র আমদানি করবে। পোশাক শিল্প, তৈরি পোশাক ও নিটওয়ার শিল্প বাংলাদেশের একটি দ্রুত বিকাশমান শিল্প। এটি পুরোপুরি রপ্তানিমুখী শিল্প। 1977 থেকে 78 সালে তৈরি পোশাক কারখানার সংখ্যা ছিল মাত্র 9টি। বর্তমানে এর সংখ্যা 3000-এর কাছাকাছি। 1981 থেকে 82 সালে দেশে 16.13 মিলিয়ন ডজন পোশাকে তৈরি হয় এবং 1998 থেকে 99 সালে প্রায় 74 মিলিয়ন ডজন তৈরি পোশাক উৎপাদিত হয় এবং এ থেকে $3.2 বিলিয়ন রপ্তানি আয় হয়। একই বছরে নিটওয়ার দ্রব্য রপ্তানি আয়ের পরিমাণ $1.15 মিলিয়ন। এ উভয় উৎস থেকে দেশের শতকরা 75% রপ্তানি আয় হয়। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা। নিটওয়ার দ্রব্যের প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ। বাংলাদেশের রপ্তানি পণ্য এসব দেশে কিছু বাণিজ্যিক সুবিধা ভোগ করে। এটি একটি আমদানি নির্ভর শিল্প। এই শিল্পের প্রয়োজনীয় উপাদান আমদানি করতে এই শিল্প রপ্তানি আয়ের প্রায় 70% ব্যয়িত হয়। উল্লেখ করা প্রয়োজন যে এই শিল্পের জন্য প্রয়োজনীয় বোতাম, জিপার, কার্টন ইত্যাদির বেশিরভাগ এখন দেশে তৈরি হয়। চা শিল্প। চা বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকারী ও রপ্তানিকারী শিল্প। চা শিল্প গ্রামীণ কর্মনিয়োগের সুযোগ, বিশেষত মহিলাদের কর্মনিয়োগের সুযোগ দেয় এবং গ্রাম অঞ্চলে দরিদ্র বিমোচনে অবদান রাখে। বাংলাদেশের চা উৎপাদনের পরিমাণ ক্রমশ বাড়ছে। গত উৎপাদনের পরিমাণ ক্রমশ বেড়ে গিয়ে গত 10 বছরে এই বৃদ্ধির গড় বার্ষিক হার শতকরা 3%। বাংলাদেশ 1997 থেকে 98 সালে মোট 58.61 হাজার মেট্রিক টন চা উৎপাদিত হয়। সাম্প্রতিককালে দেশে উৎপাদিত উৎপাদনের তুলনায় অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ বেশি হারে বৃদ্ধি পেয়েছে। এজন্য রপ্তানির পরিমাণ কমে গেছে। বাংলাদেশে বর্তমানে 158টি চা বাগান আছে। এর অধিকাংশ বৃহত্তর সিলেট জেলায় অবস্থিত। তারপর রয়েছে কাগজ শিল্প। কাগজ শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। বাংলাদেশে 2টি কাগজ মিল, একটি নিউজপ্রিন্ট মিল এবং একটি কাগজের মন্ড তৈরির কারখানা আছে। কয়েক বছর পূর্বে কাগজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ছিল এবং নিউজপ্রিন্ট দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যেত, কিন্তু লেখা ও ছাপার জন্য কাগজের চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পাওয়ায় দেশে কাগজের ঘাটতি থাকে। বর্তমানে দেশে খবরের কাগজ, সাপ্তাহিক ইত্যাদির সংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পাওয়ায় নিউজপ্রিন্ট আমদানি করতে হয়। শিল্পজাত দ্রব্য পরিবহন, বিশেষত রপ্তানি দ্রব্য পরিবহনের জন্য মূলক দ্রব্য এবং পিজার বোর্ডের বাক্স উৎপাদন, ব্যক্তিগত খাতে এই শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। চামড়া শিল্প। চামড়া শিল্প একটি রপ্তানিমুখী শিল্প। বর্তমানে বাংলাদেশে 200টিরও বেশি অধিক চামড়াজাত দ্রব্য তৈরি কারখানা রয়েছে। এর মধ্যে চামড়া পাকা করার কারখানা আছে 40টি। দেশে 140 মিলিয়ন বর্গফুট চামড়া উৎপাদিত হয়। এর শতকরা 80% গরুর চামড়া। সুতরাং শিক্ষার্থীরা, এর মাধ্যমে আমরা 2 নং প্রশ্নের উত্তর সমাধান করলাম। 3 নম্বরে জানতে চাইছে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে শিল্পায়নের সরকারি নীতির পর্যালোচনা। এর উত্তর হলো সরকারি ও বেসরকারি খাতের ভূমিকা বাংলাদেশের অর্থনীতি মিশ্র অর্থনীতি, অর্থাৎ অর্থনীতিতে সরকারি খাত ও বেসরকারি খাত উভয়ের ভূমিকা রয়েছে। সাম্প্রতিককালে বেসরকারি খাতের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থনীতির বিভিন্ন খাতে উৎপাদন ও বন্টনের সরকারি খাতের ভূমিকা সীমিত বা অনুপস্থিত। বেসরকারি খাতের ভূমিকায় প্রধান। অর্থনীতির কয়েকটি খাত, যেমন 1 অস্ত্র, গোলাবারুদ এবং প্রতিরক্ষা সরঞ্জাম, 2 হচ্ছে আণবিক শক্তি, 3 হলো বিমান পরিবহন, 4 হলো টেলিযোগাযোগ, 5 হলো বন সম্পদ আহরণ সরকারি খাতের জন্য সংরক্ষিত। অবশিষ্ট সকল খাত বেসরকারি খাতের জন্য সংরক্ষিত। অর্থাৎ শিল্প খাতের উন্নয়নের জন্য উৎপাদন ও বন্টনের সরকারি খাতের প্রত্যক্ষ ভূমিকা অপরিহার্য নয় বলে মনে করা হয়। দেশের শিল্পায়নে বেসরকারি খাত প্রায় সম্পূর্ণ দায়িত্ব পালন করবে। এর কারণ তুলনামূলকভাবে বেসরকারি খাত অধিক দক্ষ। শিল্প দ্রব্য উৎপাদন ও বন্টনের সরকারি খাতের সম্পূর্ণ অনুপস্থিতির অর্থ অবশ্য এই নয় যে দেশের শিল্পায়নের সরকারি খাতের কোনো ভূমিকা নেই, বরং মনে করা হয় যে শিল্পায়নের সরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কিন্তু এই ভূমিকা হবে সহায়ক ভূমিকা, নিয়ন্ত্রক বা প্রত্যক্ষ উৎপাদনের ভূমিকা নয়।
ব্যক্তিগত খাতের উন্নয়নের জন্য সুষ্ঠু সরকারি নীতিমালা এবং পর্যাপ্ত সহায়ক সেবার প্রয়োজন, যেগুলো বেসরকারি খাত সরবরাহ করতে সক্ষম নয়। পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, উন্নত যাতায়াত যোগাযোগ ব্যবস্থা, দক্ষ বন্দর সেবা, দক্ষ আর্থিক ব্যবস্থা, অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সুশাসন দেশের শিল্পায়ন তথা উন্নয়নের জন্য অপরিহার্য। সরকারি খাত এইসব সেবা দক্ষভাবে সরবরাহ করে দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বেসরকারীকরণের প্রয়োজনীয়তা স্বাধীনতার অব্যবহিত পরে 1972 সালের মার্চ মাসে বাংলাদেশের শিল্প খাতের অধিকাংশ বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। এর ফলে সরকার বৃহদায়তন শিল্পের স্থায়ী সম্পদের শতকরা 92% মালিকানা লাভ করে। দুটি পরস্পর সম্পর্কিত কারণে শিল্প জাতীয়করণ করা হয়। সুতরাং বাংলাদেশের শিল্পায়নে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের উন্নয়নে সরকারের ভূমিকা অপরিসীম। তো শিক্ষার্থীরা, এই বলে আজকে ভিডিওটি সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও, আর পরবর্তীতে আবার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখো। এই বলে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।